সুন্দরবন সিরিজের আগের পর্বে আপনারা দেখেছেন 2 দিনের সফরে সুন্দরবন এসেছি আমরা। কিভাবে কম খরচে আরামদায়কভাবে ঘুরবেন এই ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আগের পর্বে দেখিয়েছি সুন্দরবনের বিখ্যাত ঝড়খালি টাইগার রিজার্ভ প্রকল্প, পাখিরালয়, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, আর তার সাথে মুখরোচক সব খাওয়া দাওয়া আর ইলিশ উৎসব। এরই সঙ্গে রয়েছি আমি আপনাদের ট্যুর গাইড ঋতিকা। তাহলে আর কি ভাবছেন, দেরি না করে সামনের শীতের ছুটিতে, পুজোর ছুটি বা বৃষ্টির মরশুমে বুক করেই ফেলুন 2 রাত 3 দিনের শর্ট ট্রিপ সুন্দরবন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু ও আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক সুন্দরবন পার্ট 3 বা অন্তিম পর্ব। ওকে, সো গুড মর্নিং ফ্রম সুন্দরবন ডে 3। আজকে আমরা রেডি হয়ে গেছি। এখন টাইম হচ্ছে 7টা, অলমোস্ট 7টা বাজতে 5 মিনিট টাইম বাকি। আমরা রেডি হয়ে গেছি, লাগেজ রেডি, তো গাড়িও রেডি। এই ভ্যানোতে করে আমরা যাব। তো চলুন যাওয়া যাক। বেশ কিছু স্পট আজকেও কভার করব। আজকে ডে 3 মানে লাস্ট ডে অফ সুন্দরবন। ওকে, তো আমরা চেপে পড়েছি ভ্যানোতে। আমাদের লাস্ট ডে, তাই তো? এদিকে একটু করো। আমাদের লাস্ট ডে আজকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা বেরিয়ে যাচ্ছি আজকে বেশ কিছু স্পট কভার আপ হবে। সেই স্পটগুলো আপনাদের দেখাবো, কারণ গত 2 দিন আপনারা দেখেছিলেন যে মোটামুটি 3টে স্পটের বেশি কিছুই ওনারা দেখাননি বা কভার আপ হয়নি। আজকে দেখবো যে ওনারা বলেছিলেন হ্যামিল্টন বাংলো থেকে শুরু করে গোসাবা, এছাড়াও ডোবাকি, এই জিনিসগুলো নাকি কভার হবে। তো দেখা যাক কতটা কভার করতে পারে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো আজকের যাত্রা শুরু হলো এখানে। এই যে জলাভূমিগুলো দেখছেন, এই জলাভূমিগুলোতে সব চাষ হয়, নেট দিয়ে দিয়ে ঘেরা রয়েছে। পুরো জলাভূমিগুলোতে বিভিন্ন রকম মাছের চাষ হয়। এই হোমস্টেতে বেশ কিছু মানুষজনকে রাখা হয়েছে। আমাদের এই ট্যুর পার্টির মামা ভাগ্নে হোমস্টে এটা। এখন ক্যামেরা অফ করছি, দেখা হচ্ছে লঞ্চে ঝড়খালি জেটির কাছে। আমরা পৌঁছে গেলাম, এখন সময় 7টা বেজে 5 মিনিট। আমরা পৌঁছে গেছি ঝড়খালি জেটির কাছে। তো এখানে বেশ কিছু মার্কেট রয়েছে। তো আমাদের মা বাপিদের জন্য কিছু মধু এখান থেকে নেব, কারণ ওরা বলেছে যে মধু নিয়ে আসছে, সুন্দরবনের মধু যেহেতু ফেমাস। তো চলুন দেখিয়ে দিই। দেখি মধুটা একবার দেখাও। আচ্ছা, আমরা এই মধুটা নিলাম। এটা হচ্ছে গভর্নমেন্ট সার্টিফাইড মধু। এটা ওয়েট হচ্ছে 250 গ্রাম, আর 250 গ্রাম, আর এটা টাকা পড়লো, প্রাইস পড়লো আমাদের 150 করে। তো 150 করে আমরা নিলাম। আমি 2টো নিচ্ছি আর অরিজিৎ একটা নিচ্ছে। তো এখান থেকে এই গভর্নমেন্ট সার্টিফাইড মধুটাই নিলাম আমরা। জানি না কীরকম টেস্ট হবে, কীরকম টেস্ট আপনাদের জানাবো। আর আপনারা যদি এখান থেকে মধু নিয়ে থাকেন এবং কোন মধুটা ভালো সেটা যদি জেনে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাকে। এই মধুগুলো হচ্ছে সব লোকাল মধু, সুন্দরবনের জঙ্গলের র মধু। এর দাম কেমন করবে? 350 টাকা কিলো বিক্রি। আচ্ছা, 350 টাকা। হ্যাঁ হ্যাঁ। আর এইগুলো এইগুলো ওই পুরনো মধু আছে, ওই একই দামেই বিক্রি হয়। হ্যাঁ, খলসে ফুলের কত মধু। ওজন কত এগুলো? এটা আছে 1 কেজি। আচ্ছা আচ্ছা, 1 কেজি খলসে ফুলের মধু এটা। আচ্ছা। আর এটা হচ্ছে 500। আচ্ছা, 500 গ্রাম। আর এইগুলোই আছে 300 গ্রাম। 300 গ্রাম করে। বাহ, আপনার নাম কি? আমার নাম সুলতা। বাহ, খুব ভালো লাগলো দিদির সাথে আলাপ করে। তো এই আমরা এবার চলে যাবো আস্তে আস্তে জেটির দিকে। তো জানলেন মধু কিরকম, কত রকমের ভ্যারাইটি অফ মধু পাওয়া যায় সুন্দরবনে। তো আর আমরা চা নিয়ে নিয়েছি সকাল সকাল। আগের দিনে চা ভীষণ ভালো লেগেছিল এখানকার, তো চা দিয়ে আজকের মর্নিং স্টার্ট করছি। আর একটা কথা বলে রাখছি, এই দিদি যেখানে আমরা দেখালাম, দিদি কিন্তু অনলাইনেও মধু বেচেন। তো আমি নাম্বারটা দিয়ে দেবো, যদি দরকার পড়ে তো কন্ট্যাক্ট করে নিতে পারেন। আপনারা কুরিয়ার চার্জ দিয়ে ওনারা আমরা বাড়িতে পুরো পাঠিয়ে দেবেন মধু। একদম একদম। তো চলুন চাটা খেয়ে আমরা চলে যাব আমাদের বোটে। এই যে চটের ব্যাগ কিনলাম, যেটা দাম পড়লো আমাদের 100 রুপিস করে, 100 করে।
ওকে, এর সাথেই জেটি থেকে উঠে যাব আমরা লঞ্চে, গুড বাই জানিয়ে দেবো ঝড়খালিকে। সুন্দরবন অঞ্চলে যত আর্লি ইন দ্য মর্নিং বেরোনো সম্ভব ততই বেটার, কারণ ভাটা যত দেখা যায় ততই বেশি ওই সুন্দরবনের যে প্রাণী তাদের দেখার চান্সেস বেড়ে যায়। আর যত জোয়ার চলে আসে ততই ওরা বনের ভেতর দিকে ঢুকে যায়, ফলত কোনো চান্স থাকে না সুন্দরবন অঞ্চলে সে সমস্ত প্রাণীদের দেখার জন্য। তো এই হচ্ছে আমাদের দুটো পরপর লঞ্চ, একটা হচ্ছে তিতলি আর একটা হচ্ছে মা অজন্তা। এখন ঘড়িতে সময় 7:25। আমরা বোটে উঠে পড়েছি। কালকে রেডি হয়ে চলে আসার কথা ছিল 6:30, তো 1 ঘন্টা লেটে আমরা চলছি। থ্যাংক ইউ। তো সকাল সকাল বিস্কিট দিয়ে দিয়েছে বোটে উঠেই, আর চা এখন এখানে খাবো আমরা, যদিও ওইখানে চা খেলাম কারণ চাটা খুব সুন্দর টেস্ট ছিল। তো এখনো পর্যন্ত বোট ছাড়েনি, এখনো আমরা ঝড়খালি জেটিতেই দাঁড়িয়ে আছি। তো বোট ছাড়ার সাথে সাথে আপনাদের আপডেট দেব। আর এখানে আমার টিম মেম্বার্সরাও রয়েছে। অপূর্ব হাই। তো আমরা সকাল সকাল বিস্কিটই খাচ্ছি নাকি? হ্যাঁ, চা আসবে বললো একটু পরে। তো দেখা যাক কখন আমরা খেতে খেতে কখন গিয়ে পৌঁছাই আমাদের ডেস্টিনেশন। আজকে অনেক কটা, আগেও বললাম, অনেক কটা স্পট ভিজিট আছে। তো এতক্ষণ আমরা শুনলাম যে আমাদের সাথে যিনি ছিলেন ট্যুর গাইড, আমাদের সরকারি দপ্তর থেকে দেওয়া হয়েছে, এটা সরকারি ট্যুর গাইড, এটা সবাইকেই দেওয়া হয় যেহেতু আমরা ডোবাকি ফরেস্টের উদ্দেশ্যে যাচ্ছি, ডোবাকি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাচ্ছি, তার জন্য তিনি ডিটেইল সম্পর্কে বলছিলেন সুন্দরবনের। বেশ অনেক ইনফরমেশান দিলেন, এক এক করে ইনফরমেশানগুলো আমিও বলবো আপনাদের। কিছু ক্লিপ আমি তুলেছি, সেই ক্লিপগুলোও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটাই আর কি। চলুন বাকি ইনফরমেশন আমি দেবো ডোবাকিতে গিয়ে পৌঁছে। আপাতত ডোবাকি পৌঁছে বাকি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন ঘড়িতে সময় 8:35। আমরা বিদ্যাধরী নদীর ওপর দিয়ে এতক্ষণ পর্যন্ত ভেসে বেড়াচ্ছিলাম। দুপাশে ঘন জঙ্গল, ঘন সুন্দরবনের যে জঙ্গল সেটা দুপাশে প্রত্যক্ষ করতে করতে যাচ্ছি। আর সেই সমস্ত জঙ্গলে বিভিন্ন রকম ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে সমস্ত রুটসগুলো বাইরে বেরিয়ে আছে। আমরা জানি মূলত ঠেসমূল, শ্বাসমূল এই সমস্ত রুটসগুলো দেখা যায়। এখন ভাটা চলছে তাই অনেকটাই চড় বেরিয়ে আছে। হ্যাঁ, বাঘের স্পটিং হওয়ার চান্স থাকে, বাঘের পায়ের ছাপ পাওয়া যায় এই সমস্ত এলাকায়। তো আমরা একদম সামনে ডোবাকি ওয়াচ টাওয়ারের সামনে এসে গেছি। হ্যাঁ, এখানে আমরা যাব, ভিজিট করব। সামনেই জেটি দেখা যাচ্ছে, সেখানে আমাদের নৌকা নোঙর ফেলবে আর আমরা ভেতরের দিকে যাব। আর আজকে পুরোটাই গভর্নমেন্ট পারমিশন পাওয়া গেছে, গভর্নমেন্ট গাইড রয়েছে আমাদের সাথে, তিনি আমাদের গাইড করবেন। অনেক কিছু ইনফরমেশন তিনি দিলেন অলরেডি, সেগুলো শেয়ার করব আপনাদের সাথে আস্তে আস্তে। চলুন আস্তে আস্তে আমরা নেমে ওয়াচ টাওয়ারের দিকে এগোবো। চলে আসুন লাইনে চলে আসুন। দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে ডোবাকি ওয়াচ টাওয়ারের মেন গেট। এখন ঘড়িতে সময় 8:45। আমরা পৌঁছে গেছি দেবকী যেটাকে বলে দেবকী ওয়াচ টাওয়ারে। তো দেবকী ওয়াচ টাওয়ারের বিশেষত্ব হচ্ছে 400 মিটার পথ। আমরা জঙ্গল পথ দেখতে দেখতে দুধারে জঙ্গল উপভোগ করতে করতে যাব হেঁটে। তো একটু আগে ওখানে ভিড় রয়েছে কারণ ওখানে নাকি গোখরো দেখা গেছে। তো যাই হোক, আমরা এই 400 মিটার একটা জঙ্গলে অভিজ্ঞতা করতে চলেছি। আর আরও বেশ অনেক ইনফরমেশন পেলাম আমাদের গভর্নমেন্টের যিনি গাইড তিনি দিলেন। এই যে সুন্দরবন এরিয়া, এই সুন্দরবন এরিয়ার নাম কেন সুন্দরবন? কারণ সুন্দরী গাছের আধিপত্য এখানে দেখতে পাওয়া যায়।
মেনলি এই যে এত বড় সুন্দরবন, ম্যাক্সিমাম 60% থেকে 70% অফ সুন্দরবন চলে গেছে আমাদের বাংলাদেশে, আর বাকি যে পার্সেন্টেজ পড়ে থাকছে 30 to 40% সেটা আমাদের এই ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। এবার সুন্দরী গাছের আধিপত্য নাকি ম্যাক্সিমামটাই বাংলাদেশে দেখা যায়, কারণ এই সব সুন্দরী গাছগুলো নোনা জলে হয় না। আমাদের এই অঞ্চলটা যেহেতু বঙ্গোপসাগরের সাথে অধিকতর কানেক্টেড, তার জন্য নোনা জলের আধিপত্য খুব বেশি, ফলত সুন্দরী গাছ এখানে কম। আমাদের ভারতীয় উপমহাদেশে ম্যাক্সিমামটাই বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশে এই যে নোনা জল এবং মিষ্টি জলের তারতম্য একদম সেম মিশ্রণটা, তো সেই জায়গাটাই সুন্দরী গাছের আধিপত্য দেখা যায়। তো এরকম ছোট ছোট প্রচুর ইনফরমেশন, মাইথোলজিক্যাল কানেকশন, চাঁদ সওদাগর নাকি এখানে বাণিজ্য করতেন সিংহলের সাথে, তো এটাই আমরা এখন দেখি বাংলাদেশ এবং ভারতের যে বাণিজ্য পথ, এই সমস্ত ইনফরমেশন উনি দিলেন। কপিল মুনির আশ্রম থেকে শুরু করে চাঁদ সওদাগরের কাহিনী, মনসামঙ্গল কাব্যগ্রন্থের প্রেক্ষাপট নাকি এই সুন্দরবন অঞ্চল থেকেই গড়ে উঠেছে আমরা সবাই জানি অলরেডি। তো আর এখানকার বিখ্যাত বনদেবী, তার কথা তো আমরা জানি, বনবিবির পুজো হয়, বিভিন্ন জায়গায় মধু চাষের জন্য যায়, মৎস্যজীবীরা যায় জঙ্গলে শিকারের জন্য। শিকার তো এখন ব্যান্ড, আগেকার যুগে এখানে যেতেন ওনারা শিকারে, এখানে যারা বসবাস করতেন তারা সবাই ওই বনবিবির পুজো দিয়ে, বনবিবি দক্ষিণ রায়কে পুজো দিয়ে যেতেন ওনাদের নিরাপত্তার জন্য। তো এই সমস্ত যে কাহিনী উপকথাগুলো সুন্দরবনের ইতিহাসে আমরা পড়ি এবং গড়ে উঠেছে এই কাহিনী উপকথাগুলো, এগুলো সব শুনলাম বোটেতে, খুব ভালো লাগলো এই ইনফরমেশনগুলো। এই যে আপনারা দেখছেন যে বলতে বলতে বাঘ দেবতা এবং মা বনবিবি, এক পাশে রয়েছে দক্ষিণ রায়, তার সাথে রয়েছে আমাদের বনবিবি। এখানে যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ অরণ্য, পুরোটাই এরম শিকড়গুলো মাটি থেকে ওপরে উঠে রয়েছে ফর রেসপিরেশন অ্যাকচুয়ালি, কারণ পুরোপুরি সল্টি ওয়াটারের জন্য এখানে সল্টের পরিমাণ খুব বেশি, লবণাক্ততা খুব বেশি, ফলত এখানে অক্সিজেনের পরিমাণ কম, তার জন্য শ্বাসমূল এবং ঠেসমূল দেখতে পাওয়া যায় মেনলি। ডান দিকের ওয়াচ টাওয়ারটি ফেরার পথে ঘুরে দেখব, ততক্ষণ চলুন বিস্তারিত জেনে নিই ওয়াচ টাওয়ারের আশেপাশে ছড়িয়ে থাকা বাদাবন এবং তাকে ঘিরে গড়ে ওঠা জীব বৈচিত্র্য সম্পর্কে। ম্যানগ্রোভের অভিযোজন, এখানে অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে, খুব ইনফরমেটিভ যে বোর্ডসগুলো রয়েছে। মূলের অভিযোজন, রুটস অ্যাডাপ্টেশন কিভাবে হয়েছে, প্রাকৃতিকভাবে অভিযোজিত যে রুটস, কিং কোবরা, শঙ্খচূড় সাপ। ডোবাকি ওয়াচ টাওয়ারটি প্রায় 20 ফুট উঁচু, 496 মিটার লম্বা, যা দর্শকদের বনের এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ করে দেয়। জাল দিয়ে ঘেরা এই পথ ধরে হেঁটে গেলে মনে হবে যেন আমরা সবুজ সুড়ঙ্গের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। নিচে জঙ্গলের গভীর থেকে ভেসে আসছে নোনা জলের গন্ধ আর বিভিন্ন প্রজাতির পাখির কলরব। এই ডোবাকি ওয়াচ টাওয়ার হলো এক নির্জন রহস্যময় সেতু, যা দর্শককে বনের কেন্দ্রস্থলে নিয়ে আসে, প্রকৃতির চরম সংগ্রামের সাক্ষী করে তোলে, আর এক মুহূর্তের জন্য মনে করিয়ে দেয় আমরা এক রয়্যাল বেঙ্গলের রাজ্যের নীরব অতিথি। স্পটেড ডিয়ার, চিতল হরিণ, রয়্যাল বেঙ্গল টাইগার, মনিটর লিজার্ডস ইত্যাদি প্রভৃতি জীববৈচিত্র্যে ভরা এই জঙ্গল। দর্শক বন্ধুরা, এই বৈচিত্র্যের অদ্ভুত কিছু জীবজন্তুকে তুলে ধরব খানিকক্ষণের মধ্যেই, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। ডোবাকির একদম এন্ডে চলে এসেছি, 400 মিটার পথ কংক্রিট রাস্তার ওপর দিয়ে এবং ম্যানগ্রোভ ফরেস্টের ওপর দিয়ে পুরোপুরি ট্রাভেল করে আমরা একদম এসে পৌঁছালাম এখানে এন্ড হয়ে যাচ্ছে, মানে যে জেটিতে করে আমরা নামলাম, মানে বিদ্যাধরী নদী এখানে এন্ড দেখা যাচ্ছে, তার মানে এখানেই শেষ এই জঙ্গল ট্রেকিংয়ের। অভিজ্ঞতা বলতে বেশ সুন্দর অভিজ্ঞতা, কারণ আমরা অলরেডি জানি যে বাঘ দেখার পসিবিলিটি বা চান্সেস খুবই কম। আমাদের ট্যুর গাইড যিনি ছিলেন গভর্নমেন্ট থেকে,
তিনি অলরেডি বললেন যে বাঘ কিন্তু দিন দিন কমছে, তুলনায় বাঘের সংখ্যা কমছে। টাইগার রিজার্ভ প্রকল্প তাই জন্য গড়ে উঠেছে। আর এই সমস্ত বাঘরা মেনলি সংরক্ষণ করা হয় ওদের কোর এরিয়ায়। আর বাঘ যদি আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু জোয়ার ভাটার টাইমে ওরা আসে, আর মেনলি অক্টোবর সেপ্টেম্বর ওই টাইমটা বাঘ দেখা যাওয়ার সময়, কারণ তখন জঙ্গলের ভেতরের যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু খুব ঠান্ডা থাকে, তার ফলে রোদ পোহাতে ওরা নদীর চড়ায় চলে আসে। আর সেকেন্ডলি আর একটা কথাও বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে সমস্ত বাঘ আপনারা দেখেন যে লোকালয়ে ঢুকে পড়ছে বা এরকম, সেই সমস্ত বাঘ কিন্তু গর্ভবতী বাঘ মেনলি আসে। গর্ভবতী বাঘ তারা লোকালয়ের দিকে চলে আসে বাচ্চা প্রসব করার জন্য, কারণ ওরা চায় যে সেফ অ্যাটমসফিয়ারে বাচ্চারা প্রসব করুক তার জন্য। তো সেই সমস্ত বাঘ সংগ্রহ করার জন্য একটা টাইগার রিজার্ভ প্রকল্পও গড়ে উঠেছে। টাইগার রিজার্ভ প্রকল্প যেমন ঝড়খালিতে দেখিয়েছিলাম আপনাদের যে টাইগার রিজার্ভ যে সেন্টার রয়েছে, রেস্কিউ সেন্টার মেনলি, যদি লোকালয়ে ঢুকে পড়ে সেই সমস্ত বাঘ গর্ভবতী তাদেরকে রেস্কিউ করে রেস্কিউ টিমরা আবার জঙ্গলে ছেড়ে দিয়ে যায়। বিভিন্ন রকম টেস্ট হয়, ডিএনএ টেস্ট হয়, তারপরেই ছেড়ে দিয়ে যায় জঙ্গলে। তো এই বন্যপ্রাণী সংরক্ষণ আমাদের কর্তব্য, বাস্তুতন্ত্র রক্ষা করাও আমাদের কর্তব্যর মধ্যে পড়ে অ্যাজ আ হিউম্যান বিং। এই যে কাদা মতন জায়গাটা দেখছেন ডোবাকি ওয়াচ টাওয়ারের, এখান থেকে কিন্তু প্রচুর হরিণ দেখা যায়। হরিণের পায়ের ছাপ আমরা দেখতে পেলাম, কিন্তু হরিণের দেখা আজকে পেলাম না। আমাদের লাক খুবই খারাপ, তার জন্য হরিণের দেখা আমরা পেলাম না। দেখুন ঘোস্ট ক্রাব, আচ্ছা ওইখানে ওই যেগুলো চলছে লাল মতো যেগুলো, ওটা রেড ফিডলার ক্রাব। ও ওইটাই। এটা ঘোস্ট ক্রাব কেন বলা হয় একে? এদের বেসিক্যালি এরা বসবাস করে হচ্ছে কোনো ল্যান্ডস্কেপের পরে, বুঝেছেন তো? মানে যাকে বালিয়ারি বলে, একটা বালির ল্যান্ডস্কেপ থাকে, বিশেষত সেখানটা এরা থাকে দলবদ্ধভাবে একটা। এবং আপনি যদি এদের কালারটা দেখছেন তো কেমন লালচে কালার তো, এবং দূর থেকে আপনি মনে করবেন, যদি দূর থেকে ল্যান্ডস্কেপকে লক্ষ্য করেন দেখবেন যে একটা লাল চাদর পড়ে আছে, ঘন ঘন এরা থাকবে একটা। তখন কি হয়, আপনি যখন যত ধারে যাবেন এরা কিন্তু আস্তে করে বালির ভেতরে বসে যাবে। এখন হট করে আপনি যে বললেন ওখানে একটা লাল কাপড় দেখলাম, সে গেল কোথায়? কিছুটা ভূতের মতো কাজ করে, মানে মনে হবে আপনার এটা ফ্যান্টাসি হতে পারে যে এটা আসলে এক্স্যাক্টলি সাগরের ভিতরে একটা লাল কাপড় নিয়ে কি ঘুরছে, শুয়ে আছে। তাই একে ঘোস্ট ক্রাব মানে ভুতুড়ে কাঁকড়া বলা হয়, ভূত কাঁকড়া বলা হয়। শুনলেন আপনারা, ঘোস্ট কাঁকড়া, লাল কাঁকড়া, ভুতুড়ে কাঁকড়া অ্যাকচুয়ালি ওপরে দাদা বললেন, আমাদের সুন্দরভাবে বোঝালেন। তো চলুন একটু ওয়াচ টাওয়ারে যাই, তারপরে আমরা আস্তে আস্তে ফিরে যাব। দাদা আপনার নামটা কি? হ্যাঁ, হরিদাস গোলদার। হরিদাস দা আমাদের সুন্দরভাবে গাইড করলেন। আমাদের বেশি করে মৌসুমী আইল্যান্ডের দিকে দেখা যায়। আমরা এসছি ওয়াচ টাওয়ারে, ওপর থেকে জঙ্গল অসাধারণ লাগছে, একটা মানুষের হাইটের জঙ্গল, কি সুন্দর ল্যান্ডস্কেপ দেখুন, জাস্ট অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ। চারপাশে ম্যানগ্রোভ এর অরণ্য, মাঝখানে জলাভূমি। এটা একটা ওয়াচ টাওয়ার। আমরা এবার ফিরে যাচ্ছি, কারণ আমাদের সবাই দলের লোকজন দেখে ঘুরে বেরিয়ে চলে গেছে, আমরা সবচেয়ে লাস্ট। তো চলুন ফিরে যাই বোটে, কারণ এখনো বেশ কিছু স্পট বাকি। সুধন্যখালি যাব এরপর আমরা, আর বোটেতে ব্রেকফাস্টও করব, কারণ এখন সময় ঘড়ি বলছে 9:25। তো চলুন ফিরে যাওয়া যাক আমাদের বোটের কাছে, যেখানে জেটিতে আমাদের বোট বাঁধা রয়েছে সেখানে। ঠিক আছে, অসুবিধা নেই, থ্যাংক ইউ। চল। বোটে উঠে দেখি আমাদের সহযাত্রীরা খানিক আগেই চলে এসেছে বোটে, এবং জোর কদমে চলছে ব্রেকফাস্ট পর্ব। চলুন তাহলে ঝটপট আমরাও সামিল হয়ে পড়ি। দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। এখন ঘড়িতে সময় 9:35। আমরা চলে এসেছি বোটে। তো বোটে এসেই আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হলো। ব্রেকফাস্টে আছে এরকম কচুরি, তার সাথে ছোলার ডাল আর একটা করে বয়েল এগ। তো এই দিয়ে আমরা ব্রেকফাস্ট পর্ব সারবো। আচ্ছা, আপনি এই জায়গাটা দেখুন, এই জায়গাটা হচ্ছে ড্রাইভার যেখানে আমাদের লঞ্চ চালাচ্ছেন, দক্ষতার সাথে লঞ্চ চালিয়ে নিয়ে যাচ্ছেন এই কেবিনে বসে।
আর আমরা এই মনোরম শোভা উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। ব্রেকফাস্ট পর্ব মিটিয়ে আমাদের বোট চলল সুন্দরবনের নানান শাখা নদী উপনদী ধরে গভীর থেকে গভীরতম জঙ্গলের উদ্দেশ্যে। বোট ভর্তি ট্যুরিস্ট অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে শুধু এক পলক দর্শনের আশায়। কে জানে, হয়তো কোনো গভীরতম ম্যানগ্রোভের ফাঁক দিয়ে উঁকি মারছে ঘোলাটে উজ্জ্বল দুটো চোখ। পলকে ঝাঁপিয়ে পড়বে তার প্রাণ প্রাচুর্যে ভরা রাজকীয় হিংস্র রূপ নিয়ে। বাকি অভিজ্ঞতা জানতে হলে অবশ্যই চোখ রাখুন ঋতিকাস ট্রাভেল ব্লগে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বেলা গড়িয়ে যাচ্ছে, আগেই ব্রেকফাস্ট পর্ব মিটে গেছে। এবার দেখলাম ডাইনিং এরিয়ার টেবিলে প্লেটে সাজানো ফ্রেঞ্চ ফ্রাইয়ের ইন্তেজাম। চলুন বোটের কিচেনটা একটু ঘুরিয়ে দেখিয়ে আনি। এইটা বোটের ছোট্ট কিচেন। এখানে স্টোভ জ্বালিয়ে সারাদিনের রান্নাবান্না করছে বোটের ছেলেরা। গাইড দাদার কাছে শুনলাম অদূরে দেখা যাচ্ছে গোল গাছের জঙ্গল। এখান থেকে নাকি উৎকৃষ্ট মানের চিনি প্রস্তুত করা হয়। আর বাঘের যা সব রোমহর্ষক কাহিনী শুনলাম তাতে আমাদের রক্ত হিম হয়ে গেল। এতক্ষণ আমাদের কথাবার্তা চলছিল আমাদের ট্যুর গাইড দাদার সাথে। এখানে লঞ্চে যিনি গাইড দাদা রয়েছেন অনেক এই সুন্দরবন সম্পর্কে অনেক অজ্ঞাত তথ্য উনি দিলেন, যেগুলো আমার তো জানা ছিল না। এবং সুন্দরবনের ব্রিটিশ কালচার, ব্রিটিশরা যখন সুন্দরবন অধিকার করেছিল তাদের সম্পর্কেও অনেক তথ্য পেলাম। সেই তথ্যগুলো অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব, যেগুলো মনে থাকবে আমার। এই যে দ্বীপগুলো দেখছেন, দ্বীপগুলোর প্রপার নাম রয়েছে এবং পুরোটাই সরকারি পর্যবেক্ষণের মধ্যেই রয়েছে দ্বীপগুলো। আর এখন বর্তমানে বাঘের সংখ্যা উনি বললেন 102 সরকারি মতানুযায়ী। তো এই সমস্ত তথ্য শুনতে শুনতে, সুন্দরবনের নানা উপকথা শুনতে শুনতে পাড়ি দিচ্ছি আমরা আমাদের গন্তব্য সজনেখালির উদ্দেশ্যে। সুজন্যখালিও যেটাকে বলা হয়। মেনলি সেখানে আমরা দেখব বোটানি সম্পর্কে অনেক জানবো, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে জানবো। তো এই সমস্ত জিনিস চলছে এখন বোটের মধ্যে। আর তার সঙ্গে একটু পরে আমাদের কিছু খাওয়া দাওয়াও পরিবেশন করবে, যেহেতু আমরা এসছি এখানে মেনলি ইলিশ উৎসব উদযাপন করতে সুন্দরবনে। আর বাকিদের সঙ্গে বাকিদের একটু কিরকম লাগছে সেটাও জেনে নি। অরিজিৎ রয়েছে, কিরকম লাগছে অরিজিৎ? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আজকে অন্যরকম অনেক ইনফরমেশন পাচ্ছি, এগুলো মানে আমি অনেকটাই মানে জানতাম না। তো ওই ব্রিটিশ শাসনের সময় থেকে শুরু করে, ঠিক আছে, অনেক কিছু, অনেক ইনফরমেশন, ইভেন কীভাবে গণনা পদ্ধতি থেকে শুরু করে অনেক কিছু, সেই সবগুলো জানলাম। তো খুব ভালো লাগলো। তো আরোই মানে আজকের দিনটা আরো বেশি ভালো লাগছে বলতে গেলে। যেহেতু মানে বোর ভাবটা নেই, আমরা মানে সুন্দরবন এবং তার ম্যানগ্রোভ নিয়ে, বাঘ নিয়ে এত কিছু জানতে পারছি। ভালো লাগছে বেশ আজকের ব্যাপারটা, মনোটোনাস ব্যাপারটা নেই আজকে। ঠিক। সময় পরি বলছে এখন 11টা, আর তার সঙ্গে আমাদের হাতে চলে এসছে মিড মর্নিংয়ে যে পকোড়া, এই সমস্ত জিনিস সার্ভ করা হচ্ছে। আজকে ফ্রেঞ্চ ফ্রাই সার্ভ করা হয়েছে, তার সাথে সস। তো এই সুন্দর শোভা উপভোগ করতে করতে, গাইড দাদার থেকে অনেক কিছু জানতে জানতে আমরা এটাও মুখ চালাচ্ছি সঙ্গে সঙ্গে। খানিকক্ষণের মধ্যেই আমাদের বোটটি টার্ন নিয়ে ঢুকলো একটি শাখা নদীর মধ্যে। এরই সাথে আমরা এসে পড়লাম দত্তা নদীর বুকের ওপর। দুপাশে ম্যানগ্রোভ, তখন আরও ঘন, আরও নিবিড়। এই সমস্ত জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্টের, গভর্নমেন্টের গাইড ছাড়া কোনো ট্যুরিস্ট বোটকে অ্যালাউ করা হয় না। প্রতিটি মুহূর্ত টান টান উত্তেজনায় ভরপুর। এই বুঝি একদল চিতল ডিয়ার এসে জল খাচ্ছে পারে, এই বুঝি হিংস্র কুমির ধরে ফেলল নিরীহ শাবককে। এই বাদাবন, এই জল, এই জীববৈচিত্র্য যেন প্রতি মুহূর্তে রচনা করে চলেছে সেই আদিম খাদ্যখাদকের এক অনিবার্য নিষ্ঠুর সম্পর্ক। সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, নামটি দেওয়া ব্রিটিশ রাজদের। কারণ এই অঞ্চলে বাঘের বৈশিষ্ট্য ও নেচার অন্যান্য অরণ্যের বাঘদের থেকে এদের আলাদা করে তুলেছে, এবং করে তুলেছে রয়্যাল অর্থাৎ রাজকীয়। ভূপ্রকৃতির আদি অকৃত্রিম বৈচিত্র্যে সৃষ্টি এই বিশাল সুন্দরবন অঞ্চল স্থলভাগের তুলনায় জলভাগই বেশি। রয়েছে লবণাক্ত জলের ম্যানগ্রোভ, যার শ্বাসমূল ঠেসমূল
সবই মাটির ওপর উঠে থাকে। সুন্দরবন অঞ্চলের বাঘ আকারে ছোট, তবে এরা জলে সাঁতার কাটতে সক্ষম, গাছে উঠতে এবং এই শ্বাসমূল ঠেসমূল এড়িয়ে চলতেও সক্ষম। আর রয়েছে অসম্ভব ধুরন্ধর ব্রেন, শিকারের কৌশল। সমুদ্র কানেক্টেড হওয়ার কারণে স্বাভাবিকভাবে এই নদীগুলিতে মাছের সংখ্যাও কম নয়, ফলে এখানকার বাঘেরা মাছও শিকার করে থাকে খাদ্যের জন্য। এই কারণে এরাই বিশ্বের দরবারে রয়্যাল বেঙ্গলের শিরোমা পেয়েছে। এই সব গল্প শুনছি, ইতিমধ্যে দূরের আকাশে কালো কালো খণ্ড খণ্ড মেঘ ভাসতে দেখা গেল, সঙ্গে হালকা বৃষ্টি। এই বৃষ্টিতে গা ভেজাতেও বেশ ভালো লাগে। আমরা জঙ্গলের স্বাদ পুরো মাত্রায় উপভোগ করব বলে ডেকের ওপেন এরিয়াতে গিয়ে বসলাম। তবে আমাদের দুর্ভাগ্য, একটিও বন্য প্রাণী আমরা দেখতে পাইনি। আমাদের বোট এখনো ফুল স্পিডে এগিয়ে চলেছে দত্তার বুক চিরে, গন্তব্য সুধন্যখালি। ঘড়িতে সময় 12টা বাজতে 10 মিনিট। আমরা পৌঁছে গেছি সুধন্যখালি। সুধন্যখালি এখানে বেশ কিছু বোটানিক দেখবো আমরা, ম্যানগ্রোভ অরণ্যর বিভিন্ন গাছ এবং সুন্দরবনের উদ্ভিদ সম্পর্কে বেশ কিছু ধারণা এখান থেকে নেব। প্রথমেই এন্ট্রান্স গেটের একদম বাঁ দিকে রয়েছে বনবিবির মন্দির, যা হচ্ছে বিভিন্ন উপকথায় উঠে এসছে বনবিবি বারবার বাগদেবতা এবং মা বনবিবি, অর্থাৎ দক্ষিণ রায় এবং মা বনবিবির এই মন্দির খুবই জাগ্রত। এখানে যেসব মাঝি ভাইয়েরা মাছ ধরতে যান, তারা বাড়ি থেকে বেরোনে প্রায় 7 দিন বা তারও বেশি দিন পরে ফেরেন। তো কি করেন, তারা যখন বেরোবার সময় যখন বেরোয়, তখন প্রথমে এইখানে আসেন। তারা এই দক্ষিণ রায় আর বনবিবি মাতাকে পুজো দিয়ে তারপর তারা সমুদ্রে বা এখানে মাছ ধরতে যায়। প্রতিত আছে পুজো দিলে তারা আবার ফিরে আসবে বা বাঘের হাত থেকে রক্ষা করবে। এটাই হচ্ছে মেন এখানকার মন্দির, এটা হচ্ছে মন্দির। এখানে এই ধারণা নিয়ে সবাই পুজো দেয় এবং মানত করে প্রচুর। তো এটাই, এই মন্দির দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। প্রথমেই দেখতে পাচ্ছেন সাইনবোর্ডের ওপর লেখা জরায়ুজ অঙ্কুরোদ্গম। এটিও বিজ্ঞানের পাতা থেকে, জীবন বিজ্ঞান বইয়ের পাতা থেকে উঠে এসেছে। পরে রয়েছে কৃপা, গড়ান, ঠেসমূল সহ বিভিন্ন প্রজাতির গাছ। দেখছেন হেতাল গাছ, খুবই বিখ্যাত। আমরা সুন্দরবনের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য পড়ার সময় ভূগোল বইয়ে বা বিজ্ঞান বইয়ে বারবার পড়েছি হেতাল গাছের নাম, তার সায়েন্টিফিক নেম, উপকারিতা, সেই সব স্মৃতি ফিরে আসছে বারবার। পরিবেশ কিন্তু একদম নিস্তব্ধ, মানে এখানে আমাদের যারা ট্যুর পার্টি ট্যুরিস্ট এসছে তাদের কোলাহল ছাড়া প্রচুর কিন্তু সুন্দর একটা ভাইব রয়েছে জায়গাটার। বেশ কিছু আনকমন পাখিও দেখতে পাচ্ছি আমি গাছের পাতায় পাতায়, দোয়েল ফিঙে হতে পারে। গোলপাতা গাছের নামকরণ এই রকম কেন? কারণ পাতা তো গোল নয়। এই পাতা দিয়ে স্থানীয় মানুষেরা নিজেদের ঘর বা ঘরের ছাদের ছাউনি বানাতেন, সেই থেকেই এর নাম হয়ে গেছে গোলপাতা। হাড় গোজা বলে একটি গাছ, মানে অদ্ভুত টাইপের দেখতে পাতাগুলো। দেখুন পাতাগুলো দেখাচ্ছি, এই যে অদ্ভুত দেখতে পাতাগুলো, জাস্ট প্রচুর প্ল্যান্টেশন। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, বোটানি নিয়ে পড়াশোনা করেছেন এবং এখানে আসেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে এই অঞ্চলটা কতটা ফ্লোরা এবং ফনা, বেসিক্যালি ফ্লোরা নিয়ে সমৃদ্ধ একটা অঞ্চল। দেখছেন সুন্দরবন ম্যাপের ডিটেইলিং। আপনারা আগ্রহী হলে
ভিডিও পজ করে জুম করে দেখে নিতে পারেন। সামনে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপরে আমরা উঠছি আস্তে আস্তে। ওয়াচ টাওয়ার থেকে আবারও পুরো জঙ্গল এবং অরণ্য একেবারে পাখির চোখে দেখা যাবে। এরকম ঝোড়ো হাওয়া, সঙ্গে হালকা বৃষ্টি, আর তার সঙ্গে যদি একজন দুজন কেউ দেখা দেন তেনারা, তাহলে তো জমে যায় ব্যাপারটা জাস্ট। ও এই যে জায়গাগুলো দেখছেন সামনে খাড়ি খাড়ি মতো এরিয়া, এই জায়গাগুলো কিন্তু প্রপার ওয়াচ টাওয়ার। এই জায়গাগুলোয় হরিণ, বাঘ, বিভিন্ন রকম ম্যামালসরা আসে এবং তাদের দেখা যায়। এই সময় কিছুই নেই তেমন ভাবে, কিন্তু দারুণ সুন্দর ওয়েদার। বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আমাদের ক্যামেরা ভিজে যাচ্ছে, আমরাও ভিজে যাচ্ছি, কিন্তু তাও ওয়েদারটা এনজয় করার মতো, তাই না? একদম একদম। ওয়াও, জাস্ট অসাধারণ, এটা অসাধারণ। একদম টাইটানিক ফেল। ওয়াচ টাওয়ার থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। ওপরে সামান্য বৃষ্টিও হয়ে গেল একটু আগে, এবং আমাদের যে মানে নৌকা চালক যারা রয়েছেন মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্তৃপক্ষ থেকে খুব তাড়াতাড়িও করছেন ওনারা। এই অঞ্চলের বিভিন্ন প্রজাতির ম্যামলসের একটি সম্যক ধারণা পেতে চাইলে এই বোর্ডের ইনফরমেশনটি দেখে নিতে পারেন। সুন্দরবনের ফ্লোরা এবং ফনা সম্পর্কে বেশ সম্যক ধারণা এখানে দেওয়া রয়েছে। কিছু বার্ডস রয়েছে, আর বেশ কিছু ম্যামলস রয়েছে এখানে দেওয়া। বেশ কিছু স্ট্রাকচার রয়েছে, সেলফি জোন করা হয়েছে বাচ্চাদের জন্য, মেনলি অ্যাট্রাকটিভ করার জন্য। আর ওই দিকটা যেটা দেখছেন, ওই দিকটা হচ্ছে গেট দিয়ে শেষ হয়ে যাচ্ছে এখানে। সামনে একটি সুন্দর সিটিং এরিয়া, এখানে বসে প্রকৃতিকে এনজয় করা যেতে পারে। আপাতত কোথাও যাবেন না, চলুন ফিরে যাই বোটে। আপনারা দেখতে থাকুন, কারণ এখনও বেশ কিছু রিনাউন্ড জায়গার সন্ধান দেওয়া বাকি আছে, এবং আজকের লাঞ্চের মেনুটিও তো বাকি আছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঋতিকাস ট্রাভেল ব্লগ। বন্ধুরা, ভিডিওগুলো কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক করো, আত্মীয় স্বজন বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই এই ইনফরমেশন পায়, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তবেই এই ইনফরমেটিভ ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসার উৎসাহ বোধ করব। এখন ঘড়িতে সময় 12টা বেজে 30 মিনিট। আমাদের লঞ্চ আবার যাত্রা করে দিয়েছে। আমরা একটু আগে যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে সুজন্যখালি বোটানিক্যাল গার্ডেন টাইপের একটা জায়গা ছিল, এবং ওয়াচ টাওয়ারে ছিল। ওয়াচ টাওয়ারের জন্যই মেনলি বিখ্যাত। তো এখন তো আমরা যাচ্ছি গোসাবার দিকে এগিয়ে। সেখানে আমরা দুটো জিনিস দেখব, হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো। এই দুটো সাহেবের বাংলো আমরা ভিজিট করব এখন। বাকি এই ট্যুরে আরও অনেক কিছু ইনক্লুশন ছিল, সেগুলো কিন্তু ওনারা দেখালেন না। মানে এই ট্যুরের মধ্যে ইনক্লুডেড থাকলো, যেমন ঝুমুর নাচ ছিল আগের দিন রাতে একটা, সেটাও কিন্তু ঝুমুর গান যেটা ছিল পারফরমেন্স, সেটাও কিন্তু আমরা পেলাম না। এছাড়াও দয়াপুর বেশ কয়েকটা আইল্যান্ড ছিল, ঠিক আছে, বা পাখির জঙ্গল দেখাবেন এরকম কিছু লেখা ছিল আইটিনারিতে। আরও বেশ কিছু ইনক্লুডেড ছিল, যেটা আপনি আইটিনারিটা সম্পূর্ণ আমি দিয়ে দেবো এখানে, কিন্তু আইটিনারির মধ্যে সবটা কভার কিন্তু করেননি ওনারা। তো যাই হোক, আপাতত গোসাবার দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক আর কি স্পট দেখান ওনারা, দেখাতে পারেন। আর পিছনে লাঞ্চ শুরু হয়ে গেছে এখন, যেহেতু 12:30 বাজে। ভীষণ একটু হেক্টিক এবং খুব তাড়াহুড়ো করছেন ওনারা, যেহেতু আজকে রিটার্ন ডেট। তো এটাই, লাঞ্চ শুরু হয়ে গেছে। আমরা এখনও বসিনি, এখন বসবো না, বসার মানে শেষের দিকেই বসবো। যাই হোক, এখনও জঙ্গলের শোভা উপভোগ করতে করতে যাচ্ছি আমরা।
এখন ঘড়িতে সময় 1:30। আমরা পৌঁছে গেছি গোসাবা। গোসাবা একটা বিশাল বড় জায়গা এই সুন্দরবন এলাকার। এখানে প্রচুর স্কুল, তারপরে থানা, এই সমস্ত জিনিস সব রয়েছে, মানে জনবসতি জনবহুল মানে এরিয়ার মধ্যে একটা এটা। আকাশ মেঘাচ্ছন্ন, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমরা এসে গেছি গোসাবা ফেরি ঘাটে। তো চলুন যাব। দুটো বাংলো আছে এখানে আমরা দেখব, এক হ্যামিল্টন সাহেবের বাংলো, সেকেন্ড বেকন সাহেবের বাংলো। এই সমস্ত এলাকার নামকরণ এটা গোসাবা আইল্যান্ড ছাড়াও হ্যামিল্টন আইল্যান্ডও বলা হয়। মানে ব্রিটিশ রাজত্ব যখন হয়েছিল তখন হ্যামিল্টন, বেকন এদের আন্ডারে এই সমস্ত দ্বীপপুঞ্জগুলো ছিল। তো সেই সূত্রেই এই সমস্ত নামকরণ। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এখানে আমার বাঁ সাইডে রয়েছে গোসাবা থানা। একটু আগেই বলছিলাম যে এই গোসাবা এলাকায় কিন্তু বেশ জনবহুল এবং জনবসতিপূর্ণ একটা এলাকা, আর প্রচুর স্কুল, বাড়ি, দোকান পাট সব কিছুই গজিয়ে উঠেছে এই গোসাবা এলাকায়। এই যে এখানে দেখুন মার্কেট রয়েছে, হ্যাট এসব বিক্রি হচ্ছে। গোসাবার লঞ্চঘাট থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা ধরে সোজা গেলে বেকন বাংলোয় যাওয়া যায়। রাস্তাটি খুব ন্যারো, অনেক ট্যুরিস্ট হওয়ার কারণে তাড়াতাড়ি যাওয়ারও উপায় নেই। এই হচ্ছে বেকন বাংলো, এর ভেতরে আমরা ঢুকবো। এখানে 10 রুপিস করে টিকিট। এখানে 10 টাকা করে টিকিট কাটতে হচ্ছে আমাদের সবাইকে। এই যে 3টে টিকিট আমরা কিনে নিলাম। এখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরও তো এখানে গোসাবা যখন ভিজিট করেছিলেন তখন এখানে ছিলেন 30 and 31 ডিসেম্বর 1932 এই সময়। চলুন ভেতর দিকে ঢোকা যাক। ইতিহাস বিজড়িত একটা স্থান, 15ই আগস্টের পরেই ভিজিট করতে এসেছি আমরা। তো এন্ট্রি এর সামনেই বেশ কিছু আইসক্রিম আর এসব হ্যাট এসব বিক্রি হচ্ছে। সামনে একটা পার্ক লনের মতো এরিয়া, বেশ কিছু স্ট্যাচু করা এখানকার সুন্দরবনের অধিবাসী বৃন্দকে নিয়ে। আর এই হচ্ছে বাংলো। হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ এরা দুজন একসাথে রয়েছেন, বেকন সাহেব এবং রবীন্দ্রনাথের স্ট্যাচু রয়েছে এখানে। সার্বিক গ্রাম উন্নয়ন এবং সমবায় স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, সেটার একটা এখানে স্মৃতিফলক দেওয়া রয়েছে। বেকন বাংলো মূলত নির্মিত হয়েছিল 1903 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের উদ্যোগে। বাংলোর নাম রাখা হয় বেকন, যার অর্থ আলোকবর্তিকা। হ্যামিল্টন স্কটল্যান্ডের ব্যবসায়ী ও সামাজিক সংস্কারক ছিলেন। তিনি ব্রিটিশ ভারতের সময়কার এক ধনী উদ্যোক্তা হিসাবে গোসাবার প্রায় 9000 একর জমি অধিগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে স্যার হ্যামিল্টনের আমন্ত্রণে গোসাবায় স্থানীয় উন্নয়ন কাজকর্ম দেখার জন্য আসেন এবং কয়েক রাত থাকেন। তারই অভিজ্ঞতা পরবর্তীতে শান্তিনিকেতনে গ্রামীণ পুনর্গঠন ও সমবায় সংস্কার পরিকল্পনায় প্রতিফলিত হয়। হ্যামিল্টন এখানে সমবায় ব্যাংক, কৃষি সহায়ক প্রকল্প ও শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছিলেন, যাতে স্থানীয় মানুষের জীবন মান উন্নত হয়। স্থানীয়রা বলে বেকন বাংলোয় রাতে এক অদ্ভুত ধরনের আলো জ্বলে ওঠে। কেউ বলে বেকন লাইট, কেউ বলে পুরনো প্রহরীর আত্মা। কিছু পুরনো বাসিন্দা দাবি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের থাকার ঘর থেকেও নাকি মাঝে মাঝে রবীন্দ্রসঙ্গীতের আওয়াজ শোনা যায়, যদিও এসব লোককথা হিসাবেই বিবেচিত। বাংলোর এইটুকুনি অংশই অবশিষ্ট রয়েছে, তো এটাই এখানে গভর্নমেন্টের তত্ত্বাবধানে এটাকে মেনটেন করে রাখা হয়েছে এইটুকু অংশ। বাংলোর প্রিমাইসেসের মধ্যে রয়েছে একটি পুকুর, যদিও আজ সেই পুকুর পানা পুকুরে পরিবর্তিত। সামনে রয়েছে বসার জায়গা, ঢোকার মুখেই রয়েছে সুন্দর একটি ফোয়ারা। এখানে স্টার্টিংয়েই দেখাচ্ছিলাম বেশ কিছু স্ট্যাচু করা রয়েছে, যেটা হচ্ছে সুন্দরবনের অধিবাসীগণ, সুন্দরবন পরগনায় যারা বাসিন্দা তাদের স্ট্যাচু।
এখানকার যে গান বিখ্যাত, বাউল গান, ঝুমুর গান, সেই সঙ্গীতকে ঘিরেই এই স্ট্যাচু করা হয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন। আর সামনে এরকম বিস্তীর্ণ ঘাসের জমি, আর দূরে বেকন সাহেবের বাংলো। আমরা একটু আগে বেকন সাহেবের বাংলো দেখলাম, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই হ্যামিল্টন সাহেবের বাংলো রয়েছে, সেটাই আমরা যাচ্ছি, যেহেতু আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে এটা ইনক্লুডেড ছিল এবং গোসাবায় এই দুটো স্পটই দেখার, তো সেটাও আমরা একটু এক্সপ্লোর করব। আচ্ছা, আমরা এসে গেছি হ্যামিল্টন বাংলো। মোটামুটি আমাদের যেটা টাইম লাগলো, খুব জোর হলে 3-4 থেকে 5 মিনিট হেঁটে হাঁটা পথ। সামনে দেখা যাচ্ছে যে বাংলোটা, সেটাই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। বর্ষাকালে জল কাদায় ভরে যায় এই রাস্তা, যদিও এই স্থাপত্য হেরিটেজ রূপে সংরক্ষণের প্রয়োজন রয়েছে। বাংলোটি সম্পূর্ণ কাঠের নির্মিত এবং যেহেতু এই সমস্ত অঞ্চল বন্যাপ্রবণ, তাই এইভাবে নির্মাণ করা হয়। এটি মূলত হ্যামিল্টন সাহেবের বাসস্থান এবং এর আগের বাংলোটি ছিল ওনারই কার্যালয়। খোলা মাঠের মাঝে একাকী দাঁড়িয়ে এই বাংলো আজও বহন করে চলেছে 100 বছরের ব্রিটিশ শাসনের সাক্ষ্য। বাংলো দেখে আবারও রওনা দিলাম গোসাবা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। তখনও আকাশের মুখ ভার, হয়তো খানিকক্ষণের মধ্যেই ঘনিয়ে বৃষ্টি নামবে। চলুন আপাতত আমরা ফিরে যাব জেটিতে, কারণ সবাই ওয়েট করছে। ওখানে গিয়ে আমরা লঞ্চে গিয়ে খাওয়া দাওয়া করব, করে আজকের মতো এখানেই স্পট ভিজিট শেষ হয়ে গেল। চলে যাব আমরা সোনাখালির উদ্দেশ্যে। ব্যাস, আর কিছু ভ্রমণের বাকি তো অনেক কিছুই আছে, আর কিছু এখানে দেখার সময়ও নেই, সম্ভবও না। তো চলুন। আমাদের আজকে সুন্দরবন ভিজিট এখানেই গোসাবা দিয়ে শেষ হয়ে গেল। আমরা এখন ফিরে যাব সোনাখালির দিকে। যাত্রাপথে মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগবে। এখন ঘড়িতে সময় 2:25। তো আমরা যেই ভিজিট করে এলাম, এসেই আমাদের গরম গরম সার্ভ হয়ে গেছে। কি সার্ভ হয়েছে সেটা একটু দেখাই। লাঞ্চে কি আছে আজকে আছে এরকম ইলিশ বিরিয়ানি, তার সঙ্গে ইলিশ মাছ, আর রয়েছে চিকেন কষা, সঙ্গে সালাড আর বিরিয়ানি, আলু। তো এই দিয়ে আজকে শেষ লাঞ্চ সুন্দরবন ভিজিটের ইলিশ উৎসবে আমরা সারব। সময় ঘড়ি বলছে 3টে বাজে। তো আমরা লাঞ্চ সেরে উঠলাম জাস্ট একটু আগেই। লাঞ্চের ক্ষেত্রে একটু রিভিউটা দিয়ে নিই। লাঞ্চ করতে করতেও আমি বলেছি যে লাঞ্চের কোয়ালিটি খুব ভালো, খাবার দাবারের কোয়ালিটি এখানে ভালো মেনটেন করা হচ্ছে। তো লাঞ্চে আপনারা দেখলেন ছিল ইলিশ বিরিয়ানি, তার সাথে চিকেন ছিল। তো টেস্ট বেশ ভালো এবং অয়েলও অত বেশি ছিল না, আলুটা একটু হার্ড ছিল শুধু। আর বাকি সমস্ত খাবার দাবারের রিভিউ কিন্তু বেশ ভালো এখানে, মানে খাবার দাবারের টেস্ট আছে এবং অয়েল কম, যেটা বেশ ভালো লাগলো আমার পার্সোনালি। এখন আমরা মাতলা নদীর ওপর দিয়ে, মানে মাতলা নদীর একটা শাখা নদী, মানে মাতলাই বলা যেতে পারে, মাতলা নদীর ওপর দিয়ে ভেসে যাচ্ছি। আর যাচ্ছি টুয়ার্ড সোনাখালি জেটি, যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল। আপনারা দেখেছিলেন প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম যে ফার্স্ট সোনাখালি জেটি থেকে আমাদের সুন্দরবন যাত্রা শুরু হয়েছিল। সেখানেই আজকে শেষ হয়ে যাবে যাত্রা। এখনো পর্যন্ত মোটামুটি 8 ঘন্টা লাগবে আমাদের সোনাখালি ঘাট পৌঁছাতে। তো এখনো পর্যন্ত 8 ঘন্টা মাতলার ওপর ভেসে বেড়াবো। তো এটাই, এবার দেখা হচ্ছে আপনাদের সাথে সোনাখালি ঘাটে নেমে। সূর্যের আলো কমে এসেছে, কারণ আকাশ জুড়ে কালচে মেঘ। মেঘ, রোদ, বৃষ্টির খেলা দেখতে দেখতে লঞ্চ ছুটে চলছে ফিরতি পথে। সামনে যে ব্রিজটি চোখে পড়ে তার নাম সোনাখালি ব্রিজ। এই ব্রিজের তলা দিয়ে পেরিয়ে যেতেই আমরা পৌঁছালাম সোনাখালি জেটিতে, ঠিক যেখান থেকে 2 দিন আগে শুরু হয়েছিল নৌযাত্রা। আমরা পৌঁছে গেছি সোনাখালি ঘাটে। এখন সময় 3:30, এখনো 4টে বাজেনি, তার মধ্যেই আমরা সোনাখালি ঘাটে চলে এসেছি। আমাদের নামিয়ে দেওয়া হলো, বলা হচ্ছে এখান থেকে আবার অটো আছে, অটো করে আমরা ক্যানিংয়ে যাব। এখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে এখন ক্যানিং যেতে। তো যাই হোক,
আমাদের এখানেই সুন্দরবন ট্রিপ কমপ্লিট হয়ে গেল মোটামুটি। এখনো পর্যন্ত স্টেশনে গিয়ে পৌঁছায়। এখনো ওনাদের তত্ত্বাবধানেই আমরা আছি। এখনো পর্যন্ত ওনারা আমাদের অটো বা টোটো করে ক্যানিংয়ে পৌঁছে দিয়ে আসবে। এই যে অটোতে সব লোডিং হচ্ছে, এখানে টোটোও রয়েছে। এখানে আমি একটা সাজেস্ট করব যে এতটা রাস্তা যদি টোটো না করে অটো প্রোভাইড করা হয় ট্যুরিস্টদের জন্য তাহলে খুব ভালো হয়, কারণ অনেকটা রাস্তা আর টোটো খুব আস্তে স্লো চলে, তার জন্য যদি অটোর ব্যবস্থা থাকে তাহলে বেস্ট হয়। আমরা একটা অটো ধরে নিয়েছি, মানে আমাদের যারা ট্যুর গাইড করছেন তারা একটা অটো ট্যুর কর্তৃপক্ষ থেকে আমাদের দেওয়া হলো সবাইকেই। ওই অটো করে আমরা ফিরে যাচ্ছি আজকে ক্যানিংয়ের উদ্দেশ্যে। ক্যানিং স্টেশনে আমাদের নামাবে। অটো পিছন দিকে বসেছি, বসে ক্যানিং শহর দেখতে দেখতে আমরা ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ক্যানিংয়ের রাস্তাঘাট ভালোই, মাত্রাতিরিক্ত ঘিঞ্জি স্টেশন চত্বর বাদ দিলে সোনাখালীর রাস্তা খুব বেশি ঘনবসতি চোখে পড়ে না। চোখে পড়ে গাছপালা আর কিছু অন্তর অন্তর ছোট ছোট গঞ্জ। মন খারাপের ফিরতি পথে এসব দেখতে দেখতে ফিরে চললাম। রেস থেকে গেল বাদাবনের, ঝড়খালি জেটি, মাতলার এবং গায়ে শিহরণ জাগানো রয়্যাল বেঙ্গল টাইগারের গপ্পের। এখন সময় ঘড়ি বলছে 5টা বাজতে আর 5 মিনিট বাকি। আমরা সবাই চলে এসেছি ক্যানিং স্টেশনে। ক্যানিংয়ের মেনলি দুটোই মানে রেল লাইন রয়েছে, তো আমরা এখন ফিরে যাব 5:15 ক্যানিং লোকাল ধরে ফিরে যাব শিয়ালদা। তো এর আগেও বেশ কিছু আগে পরে বেশ কিছু ট্রেন রয়েছে, মোটামুটি 1 ঘন্টা ডিস্টেন্সে আপনারা শিয়ালদাগামী ট্রেন পেয়ে যাবেন। এই যে ট্রেনটা ব্যাকে ঢুকছে আমার, এটা শিয়ালদা থেকে ঢুকছে ক্যানিংয়ে 4:55 তো এই ট্রেনটাই আবার ব্যাক করবে 5:15, যেটাই আমরা ফিরে যাব সবাই মিলে। তো এটাই ছিল। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস মোহনার সাথে আমরা পুরো ট্যুরটা ঘুরলাম, সেক্ষেত্রে ফেরার পথেও আমার একটা গাফিলতি লেগেছে। ওনারা সবাই যারা বোটে আমাদের গাইড করছিলেন সেই সমস্ত লোকজন আমাদের অটোতে জাস্ট তুলে দিয়ে ওখান থেকে আমাদের বিদায় জানিয়ে দিলেন। মানে ওখানেই ট্যুরের এন্ড হয়ে গেল, কেউ আমাদের সাথে শেষ পর্যন্ত আর আসেননি, কারণ ওনাদের কথাই ছিল যে শেষ পর্যন্ত ওনারা আসবেন এবং ক্যানিং টু ক্যানিং আমাদের গাইড করবেন, কিন্তু সেটা ওনারা করলেন না। আমাদের উপরন্তু ক্যানিং বাস স্ট্যান্ডে নামিয়ে দেওয়া হয়েছে। ওখান থেকে আমরা লাগেজ মালপত্র বয়ে নিয়ে এতটা রাস্তা ক্যানিংয়ের মোটামুটি 5 মিনিটের মতো হাঁটা পথ হেঁটে এই স্টেশন চত্বরে এলাম। এটা আমার একটুখানি কর্তৃপক্ষের গাফিলতি লেগেছে। এখন সময় ঘড়ি বলছে 7:40। আমরা পৌঁছে গেছি বালি হল স্টেশনে। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি যে ক্যানিংয়ে আপনারা লাস্ট আপনাদের সাথে কথা হয়েছিল 5:15 ক্যানিং লোকাল আমরা ধরেছিলাম, দেখেছিলেন। সেই ট্রেনের এক্সপিরিয়েন্স কিন্তু দুর্বিষহ। আমাদের প্রচণ্ড ভিড় ছিল ক্যানিং লোকালে 5:15। আমরা এক্সপেক্ট করিনি এত ভিড়, কারণ আজকে সানডে, আমরা এক্সপেক্ট করেছিলাম ফাঁকায় থাকবে। আর সেকেন্ড কথা হচ্ছে এটা রেল কর্তৃপক্ষের গাফিলতি আমি বলবো, কারণ 3টে লেডিস কামরা দেওয়ার আমার মনে হয় না কোনো কারণ আছে ওই ক্যানিং লোকালে, কারণ লেডিস কামরাগুলো যথেষ্ট ফাঁকা ছিল। আর জেনারেল কামরায় ঠাসাঠাসি করে ভিড়, ট্যুরিস্টরা উঠছে, ভীষণ মানে কষ্টকর একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরছি আমরা ক্যানিং লোকাল থেকে শিয়ালদায়। এবার শিয়ালদায় টাইমটায়, শিয়ালদায় আমাদের মোটামুটি ট্রেন ঢুকিয়ে দিয়েছিল 6:30 অ্যারাউন্ড। আর সেখানেও আমরা ভিডিও করতে পারিনি, তার একটা কারণ ছিল অবশ্যই, কারণ আমরা খুব হ্যাপাজার্ট করে ডানকুনি লোকাল ধরতে চলে আসি। 7:07 তখন বাসতে আর 5-6 মিনিট বাকি ছিল, সেই জন্য 7:07 ডানকুনি লোকাল ধরে আমরা এখন এসে পৌঁছেছি বালি হল স্টেশনে। তো এখানেই আমাদের ট্যুরটা শেষ হচ্ছে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। এই সম্পূর্ণ ট্যুরটা আমরা মানে সুন্দরবন ইলিশ উৎসবের উদযাপন এখানেই শেষ করলাম। আপনাদের এই ট্যুর, এই ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমাদের। এরকম পার্ট ভিডিও চান কিনা সেটাও আমাদের জানাবেন, বা অফবিট ভিডিও চান কিনা, পাহাড় জঙ্গল কোন দিকের ভিডিও চান সেগুলোও আমাদের বলবেন। আমরা এরকমইভাবে আপনাদের ভিডিও দিয়ে যাব। তার জন্য কি লাগবে, একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করতে তো কোনো ফ্রিতে হয়, এটাতে কোনো পয়সা লাগে না। আর সেকেন্ড, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং ভালো থাকবেন।
আবার দেখা হবে নতুন কোনো স্পটের সন্ধান নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কোনো ফ্রেমে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে। টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট।